স্টুডেন্টস, আমরা 2025 সালের মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টের প্রশ্নপত্র দেখতে পাচ্ছি। আর এর সমাধানটা আমি আজকে তোমাদের করে দেখাবো। তো স্টুডেন্টস, প্রথমে তোমরা এমসিকিউগুলো দেখে নাও। এমসিকিউগুলো অলরেডি বিভিন্ন ইউটিউব চ্যানেলে এগুলো পাবলিশ হয়ে গিয়েছে, তবু আমি একবার বলে দিচ্ছি। তো প্রথমে ছিল নিচের কোনটি গ্যাসকে আয়নিত করার ক্ষমতা সর্বাধিক। এটা হবে আলফা পার্টিকেল, কারণ আলফা পার্টিকেলের চার্জও বেশি, আলফা পার্টিকেলের চার্জ এবং মাস দুটোই খুব বেশি। তাহলে কোনো গ্যাসের মলিকুলের উপরে যখন এই আলফা পার্টিকেল ধাক্কা মারবে, তখন খুব সহজেই কিন্তু সেই মলিকুল বা সেই অ্যাটম থেকে সে ইলেকট্রনকে বের করে দিতে দেওয়ার ক্ষমতা রাখবে। বাকিগুলো কিন্তু খুবই হালকা, তাই এরা অতটা আয়নিত করতে পারবে না। বেশ, তো পরের কোশ্চেনটা দেখি। পরের কোশ্চেনটা দিচ্ছে ফিউজ তারের বৈশিষ্ট্য। তো স্টুডেন্টস, ফিউজ তারের হতে হবে কি, সহজে গলে যাবে এবং তাড়াতাড়ি গরম হয়ে উঠতে হবে। তাড়াতাড়ি গরম হওয়ার জন্য তার রোধটা বেশি হওয়া দরকার, আর তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য তার গলনাঙ্ক কম হওয়া দরকার। তাই অপশানে কটা শ্রেণী রয়েছে? 18টা। কোন যৌগ অণু হিসেবে পৃথক অস্তিত্ব নেই? অবশ্যই যেটা আয়নীয় যৌগ সেটার অণু হিসেবে পৃথক অস্তিত্ব নেই। যে কোন অ্যাসিডটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য? অ্যাসিটিক অ্যাসিড। লঘু সালফিক অ্যাসিড মিশ্রিত পটাশিয়াম ডাইক্রোমেটের দ্রবণে H2S চালালে কি হবে? অবশ্যই কি রং হবে? অবশ্যই সেটা সবুজ হবে, মানে কমলা কালার হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেটের কালারটা কমলা। এবার তার মধ্যে যদি তুমি সালফিক অ্যাসিড আর H2S চালাও, তাহলে ক্রোমিক সালফেট উৎপন্ন হবে, যেটা কিনা সবুজ। এরপরে যে প্রশ্নটা আছে স্টুডেন্টস, পরের কোশ্চেনটা হচ্ছে নিজের কোন আকরিকটি অ্যালুমিনিয়ামের আকরিক? অবভিয়াসলি সেটা বক্সাইট হবে। ত্রিবন্ধনযুক্ত অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এটা হচ্ছে অ্যাসিটিলিন, এটা হবে ত্রিবন্ধনযুক্ত। ত্রিবন্ধনযুক্ত দেখো এই C2H2। ওকে, গ্রিনহাউস গ্যাসটি শনাক্ত করো। গ্রিনহাউস গ্যাস হচ্ছে এখানে জলীয় বাষ্প গ্রিনহাউস গ্যাস। এসটিবিতে 22 গ্রাম CO2 আয়তন কত? 22 গ্রাম যেহেতু বলেছে, 44 গ্রাম হলে 22.4 হতো, 22 গ্রাম হলে তার হাফ হবে, 22.4-এর হাফ 11.2। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বোনেটকে তীব্রভাবে উত্তপ্ত করলে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায়? এখন ক্যালসিয়াম অক্সাইড মানে ব্যাপারটা এরকম, CaCO3 এটা যখন উত্তপ্ত করবে তখন CaO+CO2 এইভাবে ভাঙবে। তো এটা হিসেব করলে 100 হবে, আর এটা হিসেব করলে 40 প্লাস 16, দ্যাট ইজ 56 হবে। তাহলে 100-র জন্য 56 হলে 10-এর জন্য কিন্তু 5.6 হবে। তাপ পরিবাহিতাঙ্ক কিসের উপর নির্ভর করে? তাপ পরিবাহিতাঙ্ক একদম মানে প্রকৃতির উপর, উপাদানটা কিসের তৈরি তার উপর ডিপেন্ড করে। আলোর প্রতিসরণের সময় কোন রাশিটি অপরিবর্তিত থাকে? অবশ্যই কম্পাঙ্ক অপরিবর্তিত থাকবে। কোন প্রকার দর্পণের সমতল অসৎ ছোট? সেটা হচ্ছে উত্তল দর্পণ হবে। নিচের কোন এককটি তড়িৎ শক্তির একক? এটা কিলোওয়াট আওয়ার হবে। এরপরে তেজস্ক্রিয়তার এসআই একক কি? এটা তেজস্ক্রিয়তার এসআই একক কি হবে? এর একক হচ্ছে বেকারেল। এটা নিয়ে কোনো বেকেরেল। ওকে, বেকেরেল। আর ইউরেনিয়াম 235 থেকে বিটা কণা নির্গত হলে পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন হবে? ইউরেনিয়াম 92 235, এখান থেকে বিটা যদি বেরোয়, বিটা অর্থ কি? বিটা অর্থ হচ্ছে তার চার্জ নেগেটিভ, আর ভর কিন্তু 0। তাই বিটা কণা নির্গত হলে এখানে এর যে চার্জ, সেই চার্জটা 1 ইউনিট বেড়ে যাবে। অর্থাৎ এটা 92 আছে, তো এটা 92 থেকে হয়ে যাবে 93। পারমাণবিক সংখ্যার কি পরিবর্তন হবে? অর্থাৎ পারমাণবিক সংখ্যা হয়ে যাবে 92 থেকে 93 হয়ে যাবে, অর্থাৎ 1 বাড়বে। বলতে হবে 1 বাড়বে, পারমাণবিক সংখ্যা 1 বৃদ্ধি পাবে। বাম আর ডান স্তম্ভ মেলাও। জার্মান সিলভারে উপস্থিত ধাতু। জার্মান সিলভারে উপস্থিত ধাতু হচ্ছে নিকেল। আচ্ছা, ইউরেনিয়ামের তোর মৌল হচ্ছে প্লুটোনিয়াম। যে ক্যালামাইন থেকে নিষ্কাশিত ধাতু হচ্ছে অবশ্যই জিঙ্ক। আচ্ছা, পর্যায় সারণীর দ্বিতীয় পর্যায়ে ক্ষার ধাতু, এটা হচ্ছে লিথিয়াম। ওকে, নিচের বিবৃতিতে সত্যি না মিথ্যা লিখতে হবে। তড়িৎ বিশ্লেষণ সর্বদাই জারণ বিজারণের মাধ্যমে হয়, এটা অবশ্যই একটা সত্য স্টেটমেন্ট। অ্যাসিড মিশ্রিত জল তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোডে যে গ্যাস উৎপন্ন হয়, ক্যাথোডে ক্যাটায়ন যায়, আর সেই ক্যাটায়ন মানে হাইড্রোজেন আয়ন যায়, হাইড্রোজেন গ্যাস বেরোবে। কোনটি তড়িৎ বিশ্লেষ্য? চিনির জলীয় দ্রবণ, ইথানল, অ্যাসিটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য।
কি ঘটবে যদি লোহার চামচকে অ্যাসিড মিশ্রিত কপার সালফেটের দ্রবণে ডোবানো হয়? অ্যাসিড মিশ্রিত কপার সালফেট যদি তুমি ডোবাও CuSO4, এখানে যদি লোহার চামচ ডোবাও তাহলে কি হবে? এখানে এই কপার সালফেটের কপারটাকে সরিয়ে লোহা এসে বসবে, ফেরাস সালফেট হয়ে যাবে, আর কপার কিন্তু আলাদা হয়ে পড়ে যাবে, আলাদা হয়ে থাকবে। অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি হবে কি, ওই যে কপার লোহার যে চামচটা তার গায়ে কপারের প্রলেপ এসে জমবে। কপারে যেরকম রং, সেই বাদামি টাইপের রং, তামাটে রং জমবে। আর এই দ্রবণের কালারটা কিন্তু কপার সালফেটের কালার তো নীল, এই ফেরাস সালফেটের কিন্তু হালকা সবুজ কালার হয়ে যাবে, হালকা সবুজ কালার হবে। ওকে, এরপরে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির জন্য কোন ধাতুটি অনুঘটক হিসেবে ব্যবহার হয়? এটা হচ্ছে আয়রন চূর্ণ, ঠিক আছে, লোহা চূর্ণ। এরপরে এটা সবাই জানো তোমরা, CaC2, তো Ca হয়ে যাবে CN2, ঠিক আছে। আচ্ছা, থার্মিট পদ্ধতিতে কোন ধাতু হয়? থার্মিট পদ্ধতিতে লোহা নিষ্কাশন করা যাবে, ক্রোমিয়াম নিষ্কাশন করা যাবে, ম্যাঙ্গানিজ নিষ্কাশন করা যাবে। নিচে জৈব যৌগটির IUPAC নাম লিখতে বলেছে, যে কোনো একদিকে নাম্বারিং করো, তাহলে ওটা হয়ে যাবে 2 ব্রোমো ইথেন। ওকে, অবস্থান ঘটিত আইসোমারিজম বা সমবায়তের উদাহরণ। অবস্থান ঘটিত আইসোমারিজম মানে যে কোনো একটা, ধরে নাও তুমি এরকম CH3 CH2 CH2OH, এটা ধরো একটা 1 2 3 প্রোপানল, ঠিক আছে। প্রোপানল বা 1 প্রোপানল বা প্রোপান 1 অল, যা বলবে বলবে। আর এখানে দেখো ওই OH গ্রুপটাকে আমি যদি এখন এখানে ঢুকিয়ে দিই, CH3, এখানে ধরো OH দিলাম, এখানে আমি CH3, এবার এখানে একটা CH3 দিলাম, দেখো একই জিনিস লিখেছি, কিন্তু OH-টা এবার 2 নম্বর কার্বনে OH চলে গেছে, তাহলে এটা কি হয়ে গেল? প্রোপান 2 অল। ওকে, প্রোপান 2 অল হয়ে গেল। এটা হচ্ছে 1 প্রোপানল, আর এটা হলো প্রোপান 2 অল বা 2 প্রোপানল। ওকে, এটা হচ্ছে অবস্থান ঘটিত আইসোমারিজমের এক্সাম্পল। রান্নার বা পাত্রে আঠাবিহীন প্রলেপ বা ননস্টিকের প্রলেপ দেওয়ার জন্য ব্যবহৃত পলিমারের মোনোমারের নাম চেয়েছে। এখানে টেফলন বললে হবে না, টেফলনের যে মোনোমার সেটা বলতে হবে, অর্থাৎ টেট্রাফ্লুরো ইথিলিন, এটাকে বলতে হবে। টেট্রাফ্লুরো ফ্লুরো টেট্রাফ্লুরো টেট্রাফ্লুরো ইথিলিন বা টেট্রাফ্লুরো ইথিন, যা বলবে। ওকে, হলো TFT বা টেট্রাফ্লুরো ইথিন বা ইথিলিনও বলতে পারো, টেট্রাফ্লুরো ইথিলিন। ওকে, বেশ। বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি ঘটা সম্ভব? সবাই জানো, ট্রোপোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ার নিচের স্তরটা। ওজোন স্তরের গাঢ়ত্ব ডবসন ডবসন একাকে ওজোন স্তরের গাঢ়ত্ব নির্ণয় করা হয়। ওকে, বেশ। রেফ্রিজারেটর থেকে নির্গত গ্রিনহাউস গ্যাস সিএফসি বা ক্লোরোফ্লোরোকার্বন নিচের বিবৃতিটা সত্য না মিথ্যা? চার্লসের সূত্র অনুযায়ী মাইনাস এত ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে কোন গ্যাসের আয়তন অসীম হয়? এটা অসীম হবে না, শূন্য হবে, অর্থাৎ এটা মিথ্যা। এসটিপিতে 16 গ্রাম অক্সিজেনের উপস্থিত অণুর সংখ্যা কত? 32 গ্রাম অক্সিজেনে থাকে 6.023 ইন্টু 10⁻23, এটা 32 গ্রামে থাকে, তাহলে 16 গ্রামে এটাকে 2 দিয়ে ভাগ করতে হবে। ওকে, এতগুলো অণু থাকে। আচ্ছা, নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত হলে আয়তন প্রসারণ গুণাঙ্ক, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা ইজ ইকুয়াল টু 3 ইন্টু আলফা, অর্থাৎ দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে 3 দিয়ে গুণ করলে আয়তন প্রসারণ গুণাঙ্ক হয়। দেখো, একে 3 দিয়ে গুণ করলে কিন্তু এটা হচ্ছে, অর্থাৎ এটাও কিন্তু সত্য। বেশ। ওয়াট পার মিটার পার কেলভিন কোন ভৌত রাশির একক? এটা হচ্ছে তাপীয় পরিবাহিতাঙ্ক বা তাপ পরিবাহিতাঙ্ক। তাপ পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্ক এর একক হচ্ছে এটা। নেক্সট হচ্ছে তোমরা নেক্সট কোশ্চেন হচ্ছে বিবর্ধক কাঁচ রূপে কোন ধরনের লেন্স ব্যবহৃত হয়? তো বিবর্ধক কাঁচ রূপে কোন ধরনের, উত্তল লেন্স হবে, ব্যবহৃত হয়। আলোক রশ্মির প্রতিসরণের সময় আপাতন কোণের কোন মানের জন্য স্নেলের সূত্রটা প্রযোজ্য নয়? এটা হচ্ছে আপাতন কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে স্নেলের সূত্রটা প্রযোজ্য হবে না, 0 ডিগ্রি হওয়া যাবে না। আপাতন কোণ 0 ডিগ্রি হলে প্রযোজ্য নয়। বর্তমানে তড়িৎ ফিউজ পরিবর্তে কি ব্যবহার করা হয়? মিনিয়েচার সার্কিট ব্রেকার, MCB বা মিনিয়েচার সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়।
এটা সম্বন্ধে যদি ডিটেলস জানতে চাও তাহলে এইভাবে তুমি ইউটিউবে লিখে সার্চ করতে পারো, তুহিন স্যার এমসিবি তুহিন স্যার, এইভাবে লিখে ইউটিউব সার্চ বারে সার্চ করলে তুমি কিভাবে কাজ করে ওটা দেখতে পেয়ে যাবে। এরপরে যে কোশ্চেনটা সেটা হচ্ছে এই বাল্বের রোধ কত। এখানে আমরা জানি রোধ হচ্ছে পি ইজ ইকাল টু, আমরা জানি ভি স্কোয়ার বাই আর, তাহলে আর ইজ ইকাল টু কী হবে, পি বাই পি ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই আর, তাহলে আর হচ্ছে পি বাই সরি পি ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই আর, তাহলে আর হয়ে যাচ্ছে ভি স্কোয়ার বাই পি। ওকে, ভি স্কোয়ার বাই পি। বেশ, ভি স্কোয়ার বাই পি করে দাও, তাহলেই উত্তর হয়ে যাবে। ভি স্কোয়ার বাই পি যখনই করবে তুমি অ্যান্সার কি পাবে, দেখো ভি স্কোয়ার করলে পরে তুমি অ্যান্সার পাবে হচ্ছে 220 স্কোয়ার, মানে 220 ইন্টু 220 বাই 100 কেটে গেল, 22 গুণ 22 484 হবে এর অ্যান্সার। ওকে, এরপরে আসছে বিভাগ গ। এমন দুটো সংকর ধাতুর নাম লেখো যেখানে যেখানে কপার উপস্থিত। কপার উপস্থিত এমন সংকর ধাতু তো প্রচুর রয়েছে, তার মধ্যে যে কোনো একটা লিখলি, যে কোনো দুটো লিখলেই হবে। তুমি লেখো না, পিতল লেখো, পিতল। আর তুমি লেখো হচ্ছে ব্রোঞ্জ। ব্রোঞ্জ, পিতল, এগুলো সব কপার উপস্থিত। এবার দুটো একটা করে ব্যবহার পিতলের একটা, ব্রোঞ্জের একটা ব্যবহার লিখে দেবো, অসুবিধা নেই। খনিজ আর আকরিকের পার্থক্য বুঝিয়ে লেখো। এখানে অবশ্যই তুমি এটুকু বলবে যে খনিজ মানে হচ্ছে যেগুলো খনিজ থেকে পাওয়া যায়, আর আকরিক মানে হচ্ছে যেসব খনিজ থেকে ধাতুটাকে এক্সট্র্যাক্ট করা যায়, বার করা যায়। সব খনিজ থেকে কিন্তু ধাতুকে বার করা যায় না। যেমন ধরো কোয়ার্জ, কোয়ার্জ হচ্ছে এমন একটা খনিজ, সিলিকনের খনিজ কিন্তু, হ্যাঁ। এই কোয়ার্জ হচ্ছে এমন একটা খনিজ যে যার মধ্যে সিলিকন আছে, কিন্তু কোয়ার্জ কিন্তু কোয়ার্জ থেকে সিলিকন এক্সট্র্যাক্ট করা যায় না, তাই কোয়ার্জ খনিজ হলেও আকরিক নয়। আবার আকরিক ধরো গিবসাইট, বা তুমি বক্সাইট ধরো, বক্সাইট মানে এই অ্যালুমিনিয়াম একটা অক্সাইড, এটা বক্সাইট। বক্সাইট কিন্তু এমন একটা খনিজ যেখান থেকে অ্যালুমিনিয়াম এক্সট্রাকশন করা যায়, তাই বক্সাইটটা একটা খনিজ অবশ্যই, কিন্তু আকরিকও বটে, যেহেতু অ্যালুমিনিয়ামটাকে এখান থেকে বার করা যায়। কিন্তু কোয়ার্সটা খনিজ, কারণ খনি থেকে পাওয়া যায়, কিন্তু এখান থেকে সিলিকনকে এক্সট্রাক্ট করা যায় না, তাই এটা আকরিক নয়। ওকে, এইভাবে তুমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবে, তাহলেই হবে। নিজের পরিবর্তনটি কীভাবে সম্পন্ন করবে, এখানে নিকেল আর হাইড্রোজেন গ্যাস দেবে, আর এখানে বেশ হাই টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস দিলে পরে এটা পেয়ে যাবে, 160 ডিগ্রি সেলসিয়াস দিলে পরে এটা হয়ে যাবে। জৈব ভঙ্গুর পলিমার তুমি স্টার্চ, স্টার্চ, প্রোটিন, এগুলো সব জৈব ভঙ্গুর পলিমার। ওজোন স্তরের প্রাকৃতিক সৌরপদ্মা বলা কোনো ইজি কোশ্চেন, এটা তোমরা জানো। বিশ্ব উষ্ণায়ন গ্রিনিক্স ইফেক্টের সম্পর্ক কীভাবে সম্পর্কযুক্ত, এটা ইজি কোশ্চেন। এরপরে কোশ্চেনটা আসছে 76 সেমি পারস্তম্ভের চাপে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, এটা বলে দেওয়া, গ্যাসের আয়তন বলে দেওয়া আছে। তুমি এবার এটাকে ডেটাগুলো কালেক্ট করো, P1 V1 T1, হ্যাঁ, P2 V2 T2, এইভাবে ডেটাগুলো কালেক্ট করতে থাকো। যেটা P1 যেমন বলে দিয়েছে 76 সেন্টিমিটার অফ পারস্তম্ভ। এরপরে V1 যেটা বলে দিয়েছে 200 সিসি গ্যাস রয়েছে। আর এখানে T1 হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, সেটাকে 27 ডিগ্রি সেলসিয়াসকে লাগলে তো হবে না, 27 প্লাস 273 করে দাও, 300 কেলভিন। ওকে, আর P2 V2 T2 কি আছে, P2 হচ্ছে প্রেশারটা কি করছে, 38 সেন্টিমিটার অফ এইচজি করে দিচ্ছে, 38 সেন্টিমিটার অফ এইচজি। V2 মানে জানা নেই কত হবে, জানতে চেয়েছে। T2টা কত, T2টা বলেছে 127 ডিগ্রি সেলসিয়াস। 127 ডিগ্রি সেলসিয়াসকে 127 প্লাস 273 করে দাও, 400 কে হচ্ছে টেম্পারেচার। এবার তোমায় জানতে চাইছে যে V2টা কত, এটা কত, তাহলে এই অঙ্কটি ইজিলি, এই অঙ্কটা P1 V1 বাই T1 ইজ ইকাল টু P2 V2 বাই T2 করলেই অ্যান্সার হয়ে যাবে, তাই তো? তাহলে এবার তুমি করো P1 V1 বাই T1, P1 হচ্ছে 76, আচ্ছা V1 হচ্ছে গিয়ে 200, আচ্ছা T1 হচ্ছে গিয়ে তোমার 300। ওকে, আর এখানে পাচ্ছ P2 মানে 36, সরি 36 না 38, 38 আছে 38। আচ্ছা V2 কত, V2 হচ্ছে জানি না, V2 লিখলাম এইভাবে। আর এখানে T2 কত, T2 হচ্ছে টেম্পারেচার তাপমাত্রা 127 ডিগ্রি, 127 ডিগ্রিতে পরিবর্তিত হয়, 27 থেকে 127, তাহলে 27 থেকে 400 কেলভিন, 127 মানে হচ্ছে 400 কেলভিন। ওকে, বেশ, তাহলে অঙ্কটা কীভাবে করবো, এখানে 300 দুটো শূন্য কুচকুচ করে কেটে দাও, এখানে 300 শূন্য কুচ কেটে দাও, ঠিক আছে।
এখানে 38 আছে, এখানে 76, 2 কেটে দাও, এই হবে। তাহলে তোমার আসছে 400, এটা হচ্ছে 4 আছে, আর এখানে আছে 2 আর 400, 400 ইন্টু 4, 1600, 1600/3 আসছে। ওকে, তাহলে 1600/3 সিসি। অ্যান্সার হচ্ছে 1600/3 সিসি। অ্যান্সার আসবে 1600/3 সিসি। এর সাথে অথবা যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটাতে তোমায় বলেছে গ্যাসের আয়তন নির্ণয় করবো। এখানে সব দেওয়া আছে, দেখো এখানে টেম্পারেচার দেওয়া আছে, প্রেশার দেওয়া আছে, কত গ্রাম নাইট্রোজেন দেওয়া আছে, তার আয়তন বার করতে হবে। তাই এখানে পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, এই ফর্মুলাটা ইউজ করে দাও। ভি ইজ ইকুয়াল টু এন আর টি বাই পি, পি পি করতে হবে, এন আর টি বাই পি করলে ভি আসবে। এখানে এন আর টি যেটা আছে, এন এর জায়গায় তুমি 14 গ্রাম নাইট্রোজেন যেটা, সেটা তুমি 14 গ্রাম নাইট্রোজেন, কত মোল নাইট্রোজেন, 0.5 মোল নাইট্রোজেন, দ্যাট ইজ হাফ মোল নাইট্রোজেন। আর এর ভ্যালুটা আছে কিসে, 8.3 আছে, জুলে আছে, তাহলে 8.314, এটা জুল থেকে তুমি এটাকে নিয়ে আসো, আর্গে নিয়ে আসো, নাহলে অঙ্ক হবে না। ওকে, হলো। আর টিটা কত আছে, টিটা আছে 227 ডিগ্রি সেলসিয়াস টেম্পার, 227 ডিগ্রি মানে 227 প্লাস 273, কত কেলভিন হবে, 500 কেলভিন হবে। ঠিক আছে, তাহলে 500 কেলভিন বসিয়ে দাও, বেশ, ডিভাইডেড বাই প্রেশার। প্রেশারটা কিন্তু কি বসাবে, প্রেশারটা 83.14 আছে, সেন্টিমিটার অফ পারস্তম্ভ, তারপর এখানে সেন্টিমিটার অফ পারস্তম্ভ মানে হচ্ছে 13.6, এইচডিজি করতে হবে, 13.6 ইন্টু জি মানে 980। এটা হয়ে গেল আমাদের। এবার এইটা ক্যালকুলেট যখন করবে তুমি, এটা ক্যালকুলেট করলে পরে তুমি যে উত্তরটা পাবে সেটা হচ্ছে 18.75 ইন্টু 10⁻³ সিসি, এত সিসি গ্যাসটার আয়তন হবে। এবার এই অঙ্কটা করতে গেলে একটু সমস্যা হতে পারে, এটা হতে পারে মানে হবে, একটা ক্যালকুলেটর লাগবে। ওকে, এটা ক্যালকুলেটর ছাড়া কিন্তু এই অঙ্কটা ক্যালকুলেট করাটা যাবে না, তাই এই অঙ্কটা হাত না দেওয়াই বেটার। প্রথম অঙ্কটাই ভালো ছিল, 3.4, 3-4টাই ঠিকঠাক ছিল। অবতল লেন্সের কি করে প্রতিবিম্ব গঠন করা যায়, উত্তর উপযুক্ত রেখাচিত্র দেখাতে হবে। অবতল লেন্সের প্রতিবিম্ব হচ্ছে, তো একটা অবতল দর্পণ, একটা প্রধান অক্ষ প্রথমে আমি ড্র করলাম, এই প্রধান অক্ষ, অবতল দর্পণ মানে এরকম, অবতল দর্পণে এই অবতল দর্পণ, এই অবতল দর্পণে দুটো ফোকাস লাগবে আমার, মনে করি একটা ফোকাস, একটা ফোকাস। এবারে একটা বস্তু মনে করলাম, এখানে একটা বস্তু রেখেছি, এই বস্তু থেকে এবার কি করে প্রতিবিম্ব গঠন হবে, বস্তু থেকে আলো এরকম যাবে, প্যারালাল যে আলোটা যাবে সেটা ফোকাসকে এম করে বেরিয়ে যাবে, অর্থাৎ এইভাবে ছড়িয়ে যাবে, এই ফোকাসটাকে এম করে। ওকে, বেশ, আর একটা যে রে থাকবে সেটা হচ্ছে তোমার সেন্টার দিয়ে, অপটিক্যাল সেন্টার দিয়ে যাবে, অর্থাৎ এইভাবে যাবে, এই জাস্ট এইভাবে চলে যাবে। তো এই দুটো রে যেখানে মিট করবে, অর্থাৎ এই জায়গাটা একটা অসৎবিম্ব তৈরি হবে। তো এটাকে তুমি আঁকবে, এ বি নাম দেবে বস্তুর, ঠিক আছে, এ ডাস্ট বি ডাস্ট বস্তুর নাম দেবে, এবং রশ্মিগুলো অবশ্যই তীর চিহ্ন দেবে। এই রশ্মিগুলোতে যদি তীর চিহ্ন না দাও তাহলে কিন্তু নম্বর কাটা হয়। বেশ, এরপরে আকাশকে নীল দেখায় কেন, চিত্র সহ নীল মানে স্ক্যাটারিং এর জন্য দেখায়, বিক্ষেপণের জন্য দেখায়। কিন্তু এর চিত্রটা আঁকাটা খুব কঠিন, চিত্রটা কি করে আঁকবে তুমি, চিত্র আঁকাটা খুব টাফ, তাই এর অথবাটা না করাই ভালো, এটা করাটাই বেটার। নেক্সট কোশ্চেন হচ্ছে 4 ওহম রোধের বিশিষ্ট একটা পাতলা তারকে যদি বৃত্তে, এইভাবে একটা পাতলা তার আছে, বৃত্তাকার শেপ দেওয়া হয়েছে, এর ব্যাস বরাবর রোধ কত, ব্যাস বরাবর মানে হচ্ছে এর এই দিক বরাবর রোধ কত, মানে এইভাবে পয়েন্ট জুড়ে দাও, এটা ব্যাস বরাবর যাবে, মানে কারেন্ট এইভাবে এসে এইদিকে কারেন্ট একটা পোর্শন যাবে, এইদিকে কারেন্টের একটা পোর্শন চলে যাবে, যেহেতু ব্যাস বরাবর আছে তাই উপরের দিকে, এখান থেকে এদিক থেকে এই উপরের দিকে যে রেজিস্ট্যান্সটা, উপরের দিকে রেজিস্ট্যান্সটা হাফ হবে, 4 ওহম, তো তাহলে 4 ওহমের হাফ হচ্ছে 2 ওহম, নিচের দিকে যে পার্টটা, মানে এই পার্টের রেজিস্ট্যান্স হবে 2 ওহম, তাহলে 2 ওহম, তাহলে 2 আর 2 প্যারালাল আছে, তার অর্থাৎ 1 ওহম হবে এর অ্যান্সার, তাহলে 1 ওহম অ্যান্সার হবে। ক্যালসিয়াম অক্সাইডকে ইলেকট্রন ডট, এটা জানো তোমরা, এটা ইজি আছে, এটা আর বললাম না। ইলেকট্রন ডট গঠন, সোডিয়াম ক্লোরাইডের গলনাঙ্ক গ্লুকোজের গলনাঙ্ক থেকে অনেক বেশি কেন, একই ব্যাপার, ওই কারণ একই, আয়নীয় যৌগ আর একটা সমযোজী যৌগ, তাই গলনাঙ্ক বেশি অবশ্যই হবে। আয়নীয় যৌগতে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন কাজ করে, সহজে বলতে চায় না, ডিসোসিয়েট হতে চায় না। নিচের যৌগগুলির মধ্যে কোনটি তড়িৎযোজী আর কোনটি সমযোজী, দেখো এইটা এবং এইটা হচ্ছে তড়িৎযোজী, হ্যাঁ, আর সমযোজী হচ্ছে এইটা আর এইটা হচ্ছে সমযোজী। উত্তপ্ত হয়ে গেল, সোডিয়ামের উপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস চালালে কি করবে, সমিত সমীকরণ, উত্তপ্ত সোডিয়ামের মধ্যে দিয়ে অ্যামোনিয়া গ্যাস, সোডিয়ামের মধ্যে দিয়ে অ্যামোনিয়া গ্যাস যদি চালাও তাহলে কি হবে, এটা ইজি কোশ্চেন, NaNH2 সোডামাইড হবে, আর তার সাথে কিন্তু হাইড্রোজেন হবে, হাইড্রোজেন তৈরি হবে, ঠিক আছে, সোডামাইড এবং তার সাথে
হাইড্রোজেন কিন্তু তৈরি হবে। এইভাবে তুমি ব্যালেন্স করে দেখিয়ে দেবে। সোডিয়ামাইড দিয়ে তোমার এটা ল্যাবরেটরিতে বিজারক হিসেবে ব্যবহৃত হয়। হুম, জৈব রসায়ন যখন তোমরা পড়বে ক্লাস 12 দেখবে সোডিয়ামাইড খুব ইউজ হচ্ছে বিজারণ করার জন্য। এবার ঘ বিভাগের প্রশ্নে আসছি আমরা। ঘ বিভাগের প্রশ্ন হচ্ছে যে এখানে আধুনিক পর্যায় সূত্রটি লেখো। আধুনিক পর্যায় সূত্র লিখবে, কোনো ইজি কোশ্চেন। শ্রেণী 1 থেকে 2 এবং শ্রেণী 13 থেকে 17 পর্যন্ত মৌলগুলি পারমাণবিক ব্যাসার্ধের প্রবণতা আলোচনা করো। শ্রেণী 1 থেকে 2 বলতে বোঝাচ্ছে শ্রেণী 1 থেকে 2 এবং শ্রেণী 13 থেকে 17 পর্যায় বরাবর 17 পর্যায় বরাবর মৌলগুলির পারমাণবিক ব্যাসার্ধের প্রবণতা আলোচনা করো। মানে পিরিয়ডিক নেচারটা আমাকে আলোচনা করতে দিয়েছে 1 নম্বর আর 2 নম্বর শ্রেণী, আর 13 থেকে 17। এই কোশ্চেনটা একটু ক্লিয়ার ঠিক নয়, কোশ্চেনটা কি জানতে চেয়েছে। তবে প্রশ্নকর্তার মাইন্ড রিড যদি করা যায় তাহলে উনি হয়তো জানতে চেয়েছেন শ্রেণী 1 থেকে, মানে শ্রেণী 1 যেটা গ্রুপ 1, গ্রুপ 1 এর এলিমেন্টগুলো মানে লিথিয়াম, সোডিয়াম, এরা আর কি, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, ঠিক আছে, সিজিয়াম, এদের যে ব্যাসার্ধগুলো কিরমভাবে পরিবর্তিত হয়। আর গ্রুপ 13, 17, 13 থেকে 17 বলতে কি বোঝাতে চেয়েছে? 13 মানে তো এটা 13, গ্রুপ 13তে যেটা আছে বোরন আছে। গ্রুপ 2 এ যেটা আছে সেটাও বলে দিই। গ্রুপ 2 এ আছে বেরিয়াম, গ্রুপ 2 এ আছে বেরিয়াম, লিথিয়াম, সরি বেরিলিয়াম আছে গ্রুপ 2 এ, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রংসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। ওকে, এটা গ্রুপ 1, গ্রুপ 2 আছে এইভাবে। গ্রুপ 13তেই যা আছে, গ্রুপ 13তে আছে হচ্ছে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। এটা গ্রুপ 13তে আছে। আর গ্রুপ 13, 17, গ্রুপ 17তে যারা আছে সেটা হচ্ছে ক্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এরা আছে। এবার এই গ্রুপের এরা জানতে চেয়েছে যে এদের পারমাণবিক ব্যাসার্ধের কি ক্রম। পারমাণবিক ব্যাসার্ধের ক্রম অবশ্যই যত তুমি এদিক থেকে এদিকে আসবে তত পারমাণবিক ব্যাসার্ধগুলো বাড়তে থাকবে। আর যদি বলো পর্যায় বরাবর কিরম ক্রম হবে তাহলে পারমাণবিক ব্যাসার্ধগুলো এইভাবে কমতে থাকবে। এখানে প্রশ্নতে যেটা বলতে চেয়েছে, কি বলতে চেয়েছে ক্লিয়ার কোশ্চেন না, এই কোশ্চেনটা অ্যাটেম্প্ট না করাই বেটার, কোশ্চেনটা অ্যাটেম্প্ট না করাই বেটার। তার থেকে বরঞ্চ পরের কোশ্চেনটা ইজি ছিল। পরের কোশ্চেনটা দেখি কি দিচ্ছে। আধুনিক পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান ব্যাখ্যা করো। পর্যায় সারণীর কোন শ্রেণীতে? কঠিন তরল গ্যাসীয়, জানো তোমরা এটা গ্রুপ 17 আছে। কঠিন তরল গ্যাসীয় মানে এই গ্রুপটা 17 গ্রুপটা কঠিন তরল গ্যাসীয় সবাই আছে। ফ্লোরিন যেমন গ্যাসীয়, ক্লোরিন গ্যাসীয়, ব্রোমিন তরল, আয়োডিন কঠিন। ওকে, তো গ্রুপ 17। আর এইটা তো সবাই জানো হাইড্রোজেনের অবস্থান। এই কোশ্চেনটা অ্যাটেন্ড করাটাই বেটার, কারণ আগের কোশ্চেনটা মোস্ট কনফিউজিং কোশ্চেন। কি জানতে চেয়েছে এটা বোঝা যাচ্ছে না। পিতলের চামচে নিকেলের তড়িৎ লেপন করার জন্য ক্যাথোডে কি হবে আনবে আর অ্যানোডে কি নিয়ে আসবে? ক্যাথোডে সব ক্যাটায়ন যায়, তাই ক্যাথোডে যাতে নিকেল যায় তার ব্যবস্থা করতে হবে। অর্থাৎ ক্যাথোডে এমন লোককে রাখবো যার গায়ে প্রলেপ এসে পড়বে। তাহলে পিতলের চামচটাকে আমি রাখবো হচ্ছে ক্যাথোডে, কে রাখবো হচ্ছে ক্যাথোডে, ক্যাথোড, ক্যাথোড। পিতলের চামচকে রাখবো ক্যাথোডে, আর নিকেলটাকে রাখবো হচ্ছে অ্যানোডে। ওকে, আর তড়িৎ বিশ্লেষ্য হচ্ছে নিকেল ক্লোরাইড, নিকেল ক্লোরাইড বা নিকেল সালফেট যা দেবে ইউজ করে তড়িৎ বিশ্লেষ্য। লেড নাইট্রেটে জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড পাঠালে কি হবে? লেড নাইট্রেটে জলীয় দ্রবণ, লেড নাইট্রেটে জলীয় দ্রবণে তুমি যদি H2S পাঠাও, ওকে, তাহলে কি হবে না লেড সালফাইডের অদক্ষেপ, কালো অদক্ষেপ পড়বে। ওকে, আর এটা তৈরি হবে। ওকে, তো লেড সালফাইডের কালো অদক্ষেপ অবশ্যই বলতে হবে, কিন্তু কালো কথাটা, কালো অদক্ষেপ কথাটা উল্লেখ করতেই হবে। কালার উল্লেখ করতে হয়, প্রেসিপিটেট পড়লে পরে তার কালার অবশ্যই উল্লেখ করতে হয়। ওকে, এবং ঘটনাটা যেভাবে ঘটবে যে লেড নাইট্রেট সাথে H2S এর বিক্রিয়া ঘটলে লেড থেকে নাইট্রেট সালফাইড আয়ন দ্বারা প্রতিস্থাপিত হয় এবং নাইট্রিক অ্যাসিড দ্রবণে উৎপন্ন হয় এবং লেড সালফাইডের একটা কালো অদক্ষেপ পাওয়া যায়। এইভাবে তোমায় বলতে হবে, তার সাথে সাথে
কেমিক্যাল ইকুয়েশন লিখতে হবে। 1,1 ডাইব্রোমিথেন, 1,1,2,2 টেট্রাব্রোমিথেনের গঠন সংকেত। তো এটা ইজি আছে। ইথেন যেহেতু বলেছে দুটো কার্বন হবে, এবার যদি বলেছে 1,1 ডাইব্রোমো, তাহলে এখানে এখানে তুমি জাস্ট দুটো ব্রোমিন দেবে। ডাইব্রোমো যেহেতু দুটো ব্রোমিন দেবে, আর কিছু দেবে না, বাকি সব জায়গায় হাইড্রোজেন দেবে। হ্যাঁ, এই হয়ে গেল তোমার 1,1 ডাইব্রোমোইথেন। আর 1,1,2,2 সরি 1,2 ডাইব্রোমোইথেন হয়ে গেল। 1,1,2,2 যদি হয়ে যায়, 1,1,2,2 করতে গেলে তখন তোমার করতে হবে ইথেন, তো লিখতে হবে 1,1,2,2, অর্থাৎ 1 এর জায়গায় দুটো, 2 এর জায়গায় দুটো, একটা ব্রোমিন, দুটো ব্রোমিন, তিনটে ব্রোমিন, চারটে ব্রোমিন, টেট্রাব্রোমো হয়ে গেল, আর বাকিগুলোতে হাইড্রোজেন থাকবে। ব্যাস, এটা হয়ে গেল 1,1,2,2 টেট্রাব্রোমো ইথেনের সংকেত। সিএনজির একটি ব্যবহার লেখো। সিএনজির ব্যবহার খুব ইজি। সিএনজির ব্যবহার হচ্ছে তুমি যে ভেহিকেল ইউজ হয় সেই ভেহিকেলের জ্বালানি হিসেবে ব্যবহার হয়, অনেক সময় রান্না করা হয়। আচ্ছা বেশ, এই দুটো। মিথানল, ইথানলের একটা করে ক্ষতিকর প্রভাব। মিথানল তো বিষক্রিয়া আছে। মিথানল যদি কোনোভাবে হিউম্যানের দেহে, মানুষের দেহে প্রবেশ করে, তাহলে বিষক্রিয়া হতে পারে, বিষক্রিয়া মৃত্যুও হতে পারে। আর ইথানলের ক্ষতিকারক প্রভাব হচ্ছে ইথানল কনজাম্পশন যদি কেউ বেশি করে ফেলে, তাহলে লিভারের সেরোসিস হতে পারে, সেরোসিস অফ লিভার হয়ে যেতে পারে। সেরোসিস অফ লিভার, লোকটার নাম হচ্ছে, বা লিভার ক্যান্সার হতে পারে। সেরোসিস অব লিভার, এই রোগটা কিন্তু হয়। আর মিথানল হচ্ছে বিষক্রিয়া ঘটবে দেহে, মৃত্যুও ঘটতে পারে থেকে। অ্যাভোগাড্রো সূত্রটা লিখতে বলেছে, ইজি, লিখে দেবে। শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু হালকা হয়। শুষ্ক বায়ুর থেকে আর্দ্র বায়ু হালকা হয় গাণিতিক হিসেবে বার করা যায়। বায়ু মানে নাইট্রোজেন আর অক্সিজেন, তাহলে নাইট্রোজেন আর অক্সিজেন হচ্ছে বায়ু। এদের যদি গড় ওজন তুমি বার করো, নাইট্রোজেনের হচ্ছে 14 × 28 আর অক্সিজেন হচ্ছে 16 × 32। এবার এটা যদি গড় করো, তাহলে ইজিলি তোমার চলে আসছে হচ্ছে 14 আর 16, দ্যাট ইজ 30। ওকে, আবার এর সাথে যদি জলীয় বাষ্প অ্যাড হয়ে যায়, অর্থাৎ নাইট্রোজেন অক্সিজেনের সাথে যদি জলীয় বাষ্প ঢুকে যায়, তাহলে কি হবে? নাইট্রোজেনের হচ্ছে 28, অক্সিজেনের হচ্ছে 16 × 32, আর জলের হচ্ছে 18। 3 দিয়ে ভাগ করো, দেখো এটা তুমি 32 থেকে তুমি এক কাজ করো, 28 থেকে 1 নিয়ে নাও, তাহলে 27 হয়ে যাবে। 27, 33, 18, এইভাবে ভাগ করে যাও। 3 দিয়ে ভাগ করতে সুবিধা হচ্ছে, 3 9 27, 3 11 33, আর এখানে 9 দুগুণে তোমার হচ্ছে 3 6 18। তাহলে 9 আর 6 হচ্ছে 9 আর 11, 11 আর 6 হচ্ছে 17, 17 আর 9 হচ্ছে 27, 26, 26 হয়ে যাচ্ছে। এরা অ্যাভারেজ করলে পরে কিন্তু 26 দাঁড়াচ্ছে। তাহলে আণবিক গুরুত্ব কম, জলীয় বাষ্প ঢুকলে পরে কিন্তু আণবিক গুরুত্বটা, গড় আণবিক গুরুত্ব কিন্তু কমে যাচ্ছে। ওকে, তাই অবশ্যই হালকা। শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু সেই জন্যই হালকা। এমনি সেই দেখতে পাচ্ছি যে ওর আণবিক গুরুত্ব গেল কমে। পরের কোশ্চেনটা, আবদ্ধ পাত্রে 1 গ্রাম ম্যাগনেসিয়াম, 0.5 গ্রাম অক্সিজেন উপস্থিতি পোড়ালে কি হবে? 1.5 গ্রাম ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হবে। এটা কোনো সমস্যা নেই, ভরের নিত্যতা সূত্র দিয়ে হয়ে যাচ্ছে। পরের কোশ্চেনটা দিচ্ছে ক্যালসিয়াম কার্বনেট থেকে 66 গ্রাম অক্সিজেন উৎপন্ন করতে হবে, তাহলে কত গ্রাম তোমার ক্যালসিয়াম কার্বনেট লাগবে? ক্যালসিয়াম কার্বনেটের সাথে HCl এর যে রিয়াকশনটা হয়, সেই রিয়াকশনটা একবার লিখে নাও এখানে টট করে, সেই রিয়াকশনটা লিখলেই হয়ে যাবে। সেই রিয়াকশনটা কি? ক্যালসিয়াম কার্বনেট CaCO3 HCl, এটা আসবে CaCl2 CO2 আর জল, এই হচ্ছে ব্যাপার। এখানে দেখো এই 2 দিয়ে দাও, তাহলেই হবে। তো এখানে এটা 100 হবে, হিসেব করলে 100, আর এখানে কার্বন ডাইঅক্সাইড 44, তাহলে 44 গ্রাম থেকে 100 গ্রাম, 44 লিটার বা 44 গ্রাম CO2 তৈরি করতে গেলে 100 গ্রাম CO3 লাগে, তাহলে 66 গ্রাম করতে গেলে কত গ্রাম হবে? 100/44 ইন্টু 66, 22 3 66, 22 দুগুণে, তাহলে 150 গ্রামের মতো ক্যালসিয়াম কার্বনেট লাগবে। আচ্ছা, রেল লাইনে পরপর দুটো পাতের মধ্যে গ্যাপ রাখা হয় কেন? অবভিয়াসলি খুব সহজ, কারণ গ্যাপ না রাখলে যদি এমনি টাচ করে রেল লাইনগুলো পেতে দেওয়া হয়, তাহলে গরমকালে কিন্তু লাইনগুলো বেড়ে যাবে, ফলে লাইনের শেপ পাল্টে যাবে। হুম দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্রফল প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্কের সম্পর্কটা কি? সবাই জানো যে আলফা ইকুয়াল টু বিটা/2 ইজ ইকুয়াল টু গামা/3, সবাই জানো। তো এটা লিখার সম্পর্ক হচ্ছে আলফা ইকুয়াল টু বিটা/2 ইকুয়াল টু গামা/3, এই হচ্ছে সম্পর্ক। আচ্ছা, 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহার রডের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এর দৈর্ঘ্য কত হবে? তুমি এই ফর্মুলাটা ইউজ করে দাও যে L2 ইজ ইকুয়াল টু L1 1 প্লাস আলফা T2 মাইনাস T1। L2 কি? L2 হচ্ছে 110-এর তাপমাত্রায় কত হবে সেটা আমি জানি না। L1 হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াসে কত, সেটা 20 সেমি। আচ্ছা, আলফার ভ্যালু হচ্ছে 36 × 10⁻⁶, T1 মাইনাস T2 যদি করো
বাদ দিলে পরে 100 আসছে, 100 মানে 10⁻²। ওকে, তাহলে তোমার অ্যান্সার আছে 20, 1 প্লাস 36 ইন্টু 10⁻⁻4, 36 ইন্টু 10⁻⁻4। এবার এটা করলে তোমার যা অ্যান্সার হবে সেই অ্যান্সার তুমি করে দেবে। কত আসছে দেখে নি, 36 ইন্টু 1 পয়েন্ট 10⁻⁻4, 10⁻2 হলো 0.0 প্লাস 0.0036, এইটা হবে তোমার, ঠিক আছে। করলে পরে এটাই হবে। 36 ইন্টু 10⁻4, 10⁻2 যদি হচ্ছে তাহলে 0.36 হতো, আবার -4 মানে আরও দুটো শূন্য লাগবে। বেশ, এবার 20 সাথে 20 মাল্টিপ্লাইড বাই 1.0036, এই করলেই তোমার অ্যান্সার চলে আসবে। কত আসছে তাহলে 12 72 00 20, আর একটা শূন্য এখানে লাগবে, তাই তো। 72, এখানে 00 20, একটা শূন্য এখানে লাগবে। তাহলে এবার তারপরে গুনতে হবে 4টে শূন্য পরে, 1 2 3 4, 2 3 4, তাহলে এইখানে তোমার পড়বে। ওকে, ক্লিয়ার? বেশ, তাহলে এই হচ্ছে আমাদের আনসার। ওকে, এত সেন্টিমিটার। প্রমাণ করো যে আয়তাকার কাচের ফলকের আপাতিত রশ্মি ফলক থেকে নির্গত হয়ে সমান্তরাল হয়। তাহলে এটা প্রমাণ করতে গেলে আমার আয়তাকার রশ্মির একটা ফলক নিতে হবে, দিয়ে তোমায় দেখাতে হবে যে আলো এরম আসছে, এইখানে পড়লো, পড়ে আবার এখানে গেল, গিয়ে আবার এরম বেরিয়ে গেল। এইটা আর এইটা যে সমান্তরাল সেটা দেখাতে গেলে দেখাতে হবে যে এই কোণটা আর যে এখান থেকে যে বেরিয়ে যাচ্ছে এই কোণটা, এই দুটো কোণ সমান। এটা দেখানোর কোনো ব্যাপার নয়, কারণ এইটা যদি তুমি মনে করো আই, তাহলে এটা মনে করো আর, এটা আর হলে একান্তর কোণ অনুযায়ী এটাও আর হবে, এটা আর এটা আর হলে পরে এটা অবশ্যই আই হবে। তাহলে এটা এটাই, তার মানে দুটো প্যারালাল। প্রিজমের প্রতিসরাঙ্ক, এর পরের কোশ্চেনটা দেখি কি দিয়েছে। প্রিজমের প্রতিসরাঙ্ক, পরের কোশ্চেনটা কি দিয়েছে, প্রিজমের প্রতিসরাঙ্ক মিউ, প্রতিসারক কোণের। তাহলে একটা প্রিজম আঁকি আমি, প্রিজম আঁকিয়ে ফেলি চট করে। এটা প্রিজম, এটা প্রিজম, হ্যাঁ। এবারে একটা আলো এরম ভাবে পড়েছে, একটা আলো এইভাবে পড়ছে, আলো পড়ছে এইভাবে, আলোটা লম্ব আবর্তন করেছে, প্রিজমের উপর এইভাবে লম্বভাবে কিন্তু পড়েছে, এইভাবে পড়েছে প্রিজমের উপর, ঠিক লম্বভাবে প্রিজমের উপর পড়েছে। ওকে, পরে এইভাবে পড়েছে যথারীতি, প্রিজমের লম্বভাবে পড়া মানে এইভাবে পড়েছে, এইভাবে পড়েছে। ওকে, পরে এবার যেটা বেরোবে প্রিজমের উপরে, যখন বেরোবে ওই পাশ দিয়ে, তখন কি হবে, যথারীতি এখানে লম্ব টানো, বেরোনোর সময় ধরো এইভাবে বেরিয়ে গেছে। এইভাবে বেরিয়ে গেল, বেরিয়ে গেছে। এখানে যে শীর্ষ কোণ এটা বলে দিয়েছে এ, এটা এ। আচ্ছা, এবার এইখানে তুমি দেখো এটা 90 ডিগ্রি, কোনো সমস্যা নেই। তার মানে এই কোণটা কত ডিগ্রি হবে, এখানটা হবে 90 মাইনাস এ, এটা হবে 90 মাইনাস এ। তাহলে অবভিয়াসলি যে আপাতন কোণ যেটা, এইটা আপাতন কোণ আই, এই আপাতন কোণের মান হবে এ। ক্লিয়ার? এইবারে তুমি দেখো আপাতন কোণের মান তো এ হয়ে গেল, প্রবলেম। এবার দেখো প্রতিসরণ কোণের মান কত, কারণ এখানে রশ্মিটা এরকম বেরিয়ে যাচ্ছে, প্রতিস্থাপিত হচ্ছে, তাহলে প্রতিসরণ কোণ অ্যাকচুয়ালি কোনটা, প্রতিসরণ কোণ হচ্ছে অ্যাকচুয়ালি, আচ্ছা ডেভিয়েশনটা দেখুন, আলোটা এদিকে যাওয়ার কথা ছিল তো, তাহলে এদিকে বেঁকে গেছে, তাহলে এইটা হচ্ছে কিন্তু আমার ডেভিয়েশন, ডি। ওকে, আচ্ছা, আর প্রতিসরণ কোণ হচ্ছে এই কোণটা হচ্ছে প্রতিসরণ কোণ। ক্লিয়ার? বেশ, তাহলে দেখো এই কোণটা তুমি দেখতে পাচ্ছ, এই যে এই কোণটা, এই যে কোণটা, এই কোণটা, এই কোণটা আর এই যে কোণটা, এই দুটো কোণ কিন্তু একান্তর কোণ, অর্থাৎ এটা এই কোণটা কালো রঙের শেড করা কোণটা কিন্তু হয়ে যাবে এ। ওকে, তাহলে এটা যদি এ হয় আর এটা যদি ডি হয়, তাহলে এই কোণটা যেটা কিনা আর অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন, সেটা কত হবে, এ প্লাস ডি। ওকে, বেশ, তাহলে মিউ এর ভ্যালু কি আসবে, আমরা সকলেই জানো মিউ ইজ ইকুয়াল টু সাইন আই বাই সাইন আর। সাইন আই, আই মানে আপাতন কোণ, আপাতন কোণ হচ্ছে এ, আর সাইন আর কত, সাইন আর হচ্ছে সাইন এ প্লাস ডি, এ প্লাস ডি। ব্যাস, এই হয়ে গেল তোমার মিউ এর ফর্মুলা। ওকে, এরপরে কোশ্চেনটা কি আসছে, দীর্ঘদৃষ্টি বা মায়োপিয়া, হাইপারমেট্রোপিয়ারে জানো তোমার যারা দূরের জিনিস দেখতে পায়,
অর্থাৎ হাইপারমেট্রোপিয়া বলতে বোঝাচ্ছে যারা দূরে জিনিস দেখতে পায়, তারপরে কোনটা পায় না, কাছে জিনিস দেখতে পায় না। এটা হাইপারমেট্রোপিয়ার প্রতিকারের কি ধরনের লেন্স ব্যবহার করা যাবে? স্টুডেন্টস, হাইপারমেট্রোপিয়া মানে দূরে জিনিস দেখতে পায় যারা, অর্থাৎ কাছে জিনিস পায় না। মানে তাদের কাছে জিনিস যারা পায় না তাদেরকে উত্তল লেন্স ব্যবহার করতে হবে। ঠিক আছে, বেশ। উত্তল লেন্স ব্যবহার করবে। এর পরের কোশ্চেনটা, 3টি 20 ওহমের রোধকে শ্রেণী সমবায় যুক্ত করেছে। 20 ওহমের 3টে রোধ শ্রেণী সমবায়, 20 এই 20 এই 20। ঠিক আছে, তাহলে 20 20 20, তাহলে 3 20 60 হয়ে গেল। আচ্ছা, সমবায়টি 30 ওহম রোধের সাথে সমান্তরাল সমবায় যুক্ত করা হলো। 30 ওহমের সাথে সমান্তরাল সমবায় করা হলো, মানে এখানে 30 ওহম আছে। এইবারে বলছে তুল্য রোধ কত। তাহলে এখানে 30 আর এখানে 60, 30 আর 60 এর তুল্য রোধ কত হয়? 30 আর 60 এর তুল্য রোধ এইভাবে বার করা যাবে, তাই না? এভাবে করে দাও, তাহলে দেখবে 20 আসবে অ্যান্সার। ওকে, হয়ে গেল 20। এরপরে একই মানে 3টে রোধকে শ্রেণী সমবায় যুক্ত করে উপরে ওদের দুই প্রান্তে একটা তড়িৎচালক বলে উৎস যোগ করা হলো। 10 ওয়াট ক্ষমতা ব্যয়িত হচ্ছে। তাহলে মনে করো আর 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 এই 3টে শ্রেণী সমবায় করে তুমি এখানে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স যোগ করে দিয়েছো, ইএমএফ সোর্স যোগ করে দিয়েছো। এবার ক্ষমতা হচ্ছে 10 ওয়াট। তাহলে ক্ষমতা হচ্ছে পি ইজিক্যাল টু তোমার হয়ে যাবে, তুমি করতে পারো v²/r, এখানে করতে পারো E²/r, মানে এখানে 3টে আর 3 আর আছে, তাহলে 3r পাওয়ার। তাহলে এখানে E²/3r ইজিক্যাল টু আছে 10। এরপরে কি বলেছে? প্যারালাল কম্বিনেশন। এটাকে তুমি 3টাকে প্যারালাল করে দিয়েছো, তাই তো? 3 রোধকে সমান্তরাল সমবায় যুক্ত করে একই তড়িৎচালক বলতে কত ওয়াট। তাহলে সমান্তরাল সমবায় যদি করে দাও, তাহলে এবার তুমি যদি এটা এটা ইলেকট্রোমোটিভ ফোর্স যোগ করে দাও এখানে ই, তাহলে এখানে পাওয়ার হচ্ছে v²/r, E²/r প্যারালাল করলে বলে হবে r/3, r/3, 3টা চলে যাবে এখানে। ওকে, তাহলে এখানে দেখো আমরা পেয়ে যাচ্ছি E²/r সমান হচ্ছে এটা 10 আছে, তাহলে 30। তাহলে এখানে এইটাই যেটা আসবে পাওয়ারটা, সেটা হচ্ছে E²/r মানে হচ্ছে 30, তার সাথে এখানে 3 গুণ আছে, তাহলে 90। তাহলে 90 ওয়াট, এটা আনসার হবে 90 ওয়াট। বেশ, তারপরে লেঞ্জের সূত্রটা জানো, এটা ইজি আছে। লেঞ্জের সূত্র শক্তি সংরক্ষণ, এটাও পারবে। এটা তুমি লেঞ্জের সূত্র শক্তি সংরক্ষণ তুহিন স্যার বলে সার্চ করলে, এনার্জি কনজারভেশন লেঞ্জ ল তুহিন স্যার এইভাবে সার্চ করো তুমি, এর অ্যান্সারটা ডিটেলসে আমার চ্যানেলে ডিসকাস করে দেওয়া আছে। ওকে, বেশ। ভর বিচ্যুতি বলতে কি বোঝো? হিলিয়ামের নিউক্লিয়াসে ভর বিচ্যুতি কত হবে? যদি এটা ভর বিচ্যুতি মানে তোমার হচ্ছে মাস ডিফেক্ট, এটা হচ্ছে তোমার মাস অফ নিউট্রন আর কটা মাস অফ নিউট্রন। ধরো ভর বিচ্যুতি বলতে বোঝাচ্ছে এইটা অ্যাকচুয়ালি, মানে মাস অফ প্রোটন, মানে জেডটা ধরো প্রোটন আছে, মাস অফ প্রোটন, তাহলে এইটা হলো টোটাল মাস অফ প্রোটন জেড ইন্টু এমপি। তাহলে নিউট্রন কত হবে? মাস অফ নিউট্রন। তাহলে ধরো যদি এ ভর সংখ্যা হয়, তার থেকে যদি জেড বাদ দাও, তাহলে এটা নিউট্রনের সংখ্যা হয়ে গেল মাস অফ নিউট্রন। ঠিক আছে, মাস অফ প্রোটন আর মাস অফ নিউট্রন যোগ করলে এটা থেকে তোমার আসল যে মাস অফ যা অ্যাটম, মাস অফ অ্যাটম, এটাকে যদি বাদ দাও, তাহলে যেটা পাবে সেটা হচ্ছে ভর বিচ্যুতি। এটাই তোমাকে গুছিয়ে লিখতে হবে এখানে। এবার হিলিয়াম নিউক্লিয়াসের ভর বিচ্যুতি কত হবে জানতে চেয়েছে, তাহলে হিলিয়াম নিউক্লিয়াসের জন্য অঙ্কটা করে দিয়ে ভর বিচ্যুতি ডেল্টা এম কত হবে দেখি। এখানে হিলিয়াম নিউক্লিয়াসের যে প্রোটন সংখ্যা, যেটা 2 হচ্ছে প্রোটন সংখ্যা, মাস অফ প্রোটন হচ্ছে, প্রোটনের মাস বলা আছে 1.00728। আচ্ছা, এখানে দুটো নিউট্রন আছে, মাস অফ নিউট্রন কত আছে? মাস অফ নিউট্রন হচ্ছে 1.00867। ওকে, এই এখান থেকে টোটাল মাসটা বাদ দিতে হবে। টোটাল মাস হচ্ছে 4.0015। ব্যাস, এবার এই ক্যালকুলেশনটা তুমি যদি করো তাহলে তোমার অ্যান্সার, ব্যাস এই হচ্ছে তোমাদের অ্যান্সার এলো। ওকে, বেশ, তাহলে এই হচ্ছে তোমাদের ফুল অ্যান্সার আমি এখানে ডিসকাস করলাম। এবার কোশ্চেনটা কীরকম হয়েছে যদি জিজ্ঞেস করা হয়, তাহলে আমি বলবো যে কোশ্চেনটা যারা পরিশ্রম করে, পড়াশুনো করে, তাদের জন্য দুর্দান্ত কোশ্চেন হয়েছে। এর থেকে ভালো কোশ্চেন আর হতে পারে না। এখানে যেমন পাস করার রাস্তাটাও খুলে দেওয়া আছে, অর্থাৎ এখানে এমসিকিউ আর এসিকিউ যেগুলো, যে ধরনের কোশ্চেন দেওয়া হয়েছে সেগুলো খুব সুন্দর কোশ্চেন, ভালো কোশ্চেন। পরিশ্রমী যারা ছাত্রছাত্রী তাদের জন্য ঠিক আছে একদম, অর্থাৎ তারা অনায়াসে পাস করে যেতে পারবে, খাটাখাটনি করলে অবশ্যই পাস করবে। এরপরে যে বিভাগ গয়ের কোশ্চেনটা, বিভাগ গয়ের কোশ্চেন একটু পরীক্ষা করা হয়েছে, যার কনসেপ্ট কতটা কি আছে। একদম স্ট্রেট কাট কোশ্চেন, যেগুলো
সালের প্রশ্ন বহুবার এসেছে বিভিন্ন সালে, সেরম প্রশ্ন যাকে বলে সেই সব প্রশ্ন কিন্তু খুব একটা দেওয়া হয়নি, মোটামুটি অ্যাভয়েডই করা হয়েছে। একটু বানিয়ে কোশ্চেন দেওয়া হয়েছে, আমি দেখতে পাচ্ছি বানিয়ে কোশ্চেন দেওয়ার প্রমাণটা আমি পাওয়া যাচ্ছে। এই অঙ্কটা বানিয়ে দেওয়া হয়েছে পরিষ্কার, কারণ দেখতে পাচ্ছি যে এই অঙ্কটা টার্গেট করা হয়েছিল যে আর এর যেমন ভ্যালু সেরকম ভ্যালুরই প্রেসারে রাখবো, যে করতে গিয়ে যদিও গুলিয়ে গেছে ব্যাপারটা, শেষ পর্যন্ত সেই টার্গেটটা ফিল আপ হয়নি। আলটিমেটলি উনি ভুলে গেছেন, কোশ্চেনে যিনি করেছেন তিনি ভুলে গেছেন যে এখানে সেন্টিমিটারে উনি চাপটা দিয়েছেন, এটা যদি ডাইন পার সেমি স্কোয়ারে চাপটা দিতেন তাহলে খুব ভালো হতো, ইজিলি অঙ্কটা হতো, খুব সুন্দর কেটে কুটে যেত, ক্যালকুলেটারের ব্যাপারটা আসতোই না। যাই হোক, কোশ্চেনটা বানানো কোশ্চেন বোঝাই যাচ্ছে, উনি একদম বানিয়ে দিয়েছেন। আচ্ছা, এরপরে কোশ্চেনটাই অবতল লেন্সের যেটা প্রতিবিম্ব গঠনে, তো উত্তল লেন্সে সাধারণত দেয়, অবতল লেন্স এসে গেছে। এবার আকাশ নীল দেখায় চিত্রতে লিখতে বলেছে, এটা একটা অদ্ভুত প্রশ্ন। 4 ওহমের এই অঙ্কটা রয়েছে, এটা খুব দুর্দান্ত একটা অঙ্ক, ঠিক আছে, এটাও খুব ভালো অঙ্ক, এটা বানানো অঙ্ক একটা। তো এরকম অনেক বানানো প্রশ্ন আমরা এখানে দেখতে পাচ্ছি। যেমন এই কোশ্চেনটা 4-এর কোশ্চেনটা, এটা একদমই মানে এরকম কোশ্চেন মাধ্যমিকে দেয়নি, এর আগে দেয়নি কখনো, একদম দিয়ে দিয়েছে। ওকে, তো কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো কনসেপচুয়াল কোশ্চেন, এবং যারা সত্যি খুবই পড়াশোনা করেছে এবং কনসেপ্ট গ্রো করেছে তাদের জন্য রাস্তা খোলা আছে, যে খুব ভালো স্কোর করতে চাইলে কোশ্চেনটা কিন্তু তাকে মানে ভালো রকম কনসেপ্ট গ্রো থাকলে তবেই স্কোর করা যাবে। যেমন এই অঙ্কটা যখন 4-10, 4-8 অঙ্কটা, এই অঙ্কটা কিন্তু খুব একদম ইজি অঙ্ক তা নয়, একটু ভাবনা চিন্তা করতে হবে, চট করে কিন্তু হতে চাইবে না। ওকে, এটাও বানানো একটা অঙ্ক, বেশ ভালো অঙ্ক। তো এরকমই কোশ্চেনটা বেশ সুন্দর, স্ট্যান্ডার্ড একটা প্রশ্ন হয়েছে, একটা সহজ কঠিনের একটা দুর্দান্ত সাম্যাবস্থা এই কোশ্চেনে তৈরি করা হয়েছে। যদি অ্যাভারেজ স্টুডেন্টদের কথা যদি ভাবি, যারা পরিশ্রমী অ্যাভারেজ, তাদের জন্য যেমন তারা অনায়াসে এখানে 80-র উপর মার্কস পেতে পারবে, আর পরিশ্রমী এবং কনসেপ্ট গ্রো করেছে খুব দুর্দান্ত, আহ, তাদেরও সেই প্রত্যুৎপন্ন মতিত্বের পরীক্ষায় কোশ্চেন নেওয়া হয়েছে, এবং এই প্রশ্নটা 90 অ্যাভাব বা পেতে গেলে কিন্তু তাকে তার কনসেপ্ট থাকতে হবে, নাহলে কিন্তু 90 অ্যাভাব পাওয়া যাবে না। যাই হোক, মোরালেস কোশ্চেনটা খুবই ভালো প্রশ্ন হয়েছে, গতবারের তুলনায় যথেষ্ট ভালো প্রশ্ন কিন্তু এবারে হয়েছে, ভৌতবিজ্ঞানের খুব ভালো প্রশ্ন হয়েছে, এরকম প্রশ্নই হওয়া উচিত। ভিডিওটা শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।